দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 5-এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি দশম শ্রেণীর অন্যান্য পার্টগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর বাড়িতে এক উচ্চদরের সন্ন্যাসীর আগমন, পায়ের ধুলো দেওয়ার কৌশলে ওই সর্বত্যাগী সন্ন্যাসীর সোনার বোল লাগানো খড়ম ও 100 টাকার প্রণামী গ্রহণের অদ্ভুত গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী, উদ্ধৃতাংশে বিধুমুখী কে? অভিষেক কাব্যাংশ অবলম্বনে উদ্ধৃতাংশে উল্লেখিত বিধুমুখী হলেন ইন্দ্রজিৎ তথা মেঘনাদের স্ত্রী প্রমীলা সুন্দরী। মা ভই এমন উচ্চারণের কারণ কি? প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মা ভই এই প্রতীকী শব্দের ব্যবহার করেছেন। এই জগৎজোড়া প্রলয় তথা ধ্বংসাত্মক পরিস্থিতিতে দাঁড়িয়ে পরাধীন ভারতবাসীর মনে হতাশার মেঘ সরিয়ে সাহস নির্ভীকতা সঞ্চারের মধ্য দিয়ে অভয়বাণী শোনানোর জন্য। দুজন বন্ধু নৌক আসার কথা ছিল। কোথা থেকে আসার কথা ছিল? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র জানিয়েছেন এনানজাং থেকে তার দুজন বন্ধু আসার কথা ছিল। 2 নম্বর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এটা কি একটা বহুরূপী নাকি? প্রশ্নটি কাদের মনে জেগেছে? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? উদ্ধৃত অংশটি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। কোন এক সন্ধ্যাকালীন পরিবেশে শহরের জমজমাট রাস্তায় এক বাইজির রূপ দেখে শহরের নতুন আগত যে সমস্ত মানুষজন মোহগ্রস্ত হয়ে পড়েছিল তাদের মনেই প্রশ্ন জেগেছিল। ব্যস্ত শহরে সন্ধ্যা নামতেই বাইজির ছদ্মবেশ ধরে হরিদা বেরিয়ে পড়েন। রূপসী বাইজির রূপ দেখে পায়ের ঘুঙুরের মিষ্টি শব্দ শুনে শহরে আগত নতুন মানুষজনের মনে মোহের সঞ্চার হয়। কিন্তু রাস্তার পরিচিত দোকানদার রূপসী বাইজির ছদ্মবেশের আড়ালে বহুরূপী হরিদাকে ঠিকই চিনতে পারে। হরিদার কাণ্ড দেখে রাস্তার পরিচিত দোকানদার হেসে ওঠে। তখনই সুন্দরী বাইজির রূপে নেশাগ্রস্ত ওই সমস্ত নবাগত মানুষজনের মনের গহীনে জমতে থাকা মোহ মুহূর্তে ভেঙে যায়। একজন পুরুষ বহুরূপীর কৃত্রিম রূপের মোহে তারা মজে ছিল। এটা ভেবেই তাদের চোখে মুখে চরম হতাশা আর তাচ্ছিল্য ভরা একটা প্রশ্ন উঠে আসে, ওটা কি একটা বহুরূপী নাকি? নাদিলা করবুর দল, হেরি বীরবরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কি? উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। করবুর দল শব্দের অর্থ রাক্ষস দল বা রাক্ষস সৈন্যদল। বীরবর মেঘনাদ যখন প্রমোদ কারণে আনন্দরত, এরই মাঝে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছে এবং পিতা যুদ্ধে যেতে প্রস্তুত। সে দ্রুত ছুটে গেছে স্বর্ণলঙ্কায়। সেখানে গিয়ে সে দেখেছে পিতা লঙ্কাধিপতি রাবণ যুদ্ধ সাজে সজ্জিত। রাক্ষস সেনা বীর দর্পে আসপাল, তারা যুদ্ধের জন্য প্রস্তুত, বাজছে যুদ্ধের বাজনা। যুদ্ধযাত্রার এই রকম প্রাক মুহূর্তের আয়োজন যখন তৈরি, তার মাঝে রথিশ্রেষ্ঠ ইন্দ্রজিতের উপস্থিতি রাক্ষস সৈন্যদের মনে গর্ব তথা সাহসের সঞ্চার ঘটিয়েছে। তাই সৈন্য সমাবেশে ইন্দ্রজিৎ উপস্থিত হওয়া মাত্রই সমস্ত রাক্ষস সৈন্যদল উল্লাসে গর্জন করে উঠেছে। তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে? কবির এই আহ্বান। কেন তার জয়ধ্বনি করতে হবে? উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। কালবৈশাখীর জ্বরের মতো এসে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার কেতন উড়াতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য কবি সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কবি দেখেছেন ইংরেজদের কবলে পরাধীন ভারতবর্ষ অন্যায়, অবিচার, বৈষম্য প্রভৃতি সামাজিক অসুন্দরে ভরে উঠেছে। এই সমস্ত পাপাচার মুছে দেওয়ার ক্ষমতা প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের নেই। তাই কবি পরাধীন ভারতবর্ষের চোখে আশার বাণী হিসেবে তুলে ধরেছেন ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন একদল নবাগত তরুণ। কবি জানেন এই নবাগত স্বাধীনতা সংগ্রামীরাই একমাত্র পারবে ঝড়ের মতো এসে সমাজের যাবতীয় অসুন্দরকে
ধ্বংস করে পুরাতন জরাজীর্ণ মনোভাবের মূলে কুটারাঘাত করে ভারতবর্ষের পরাধীনতার লাঞ্ছনা মুছে দিয়ে স্বাধীনতার কেতন উড়াতে। তাই কবি এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের জন্য সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? উদ্ধৃত অংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে গৃহীত হয়েছে। অপূর্ব ট্রেনের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ট্রেনের মধ্যে রাতের খাওয়া শেষ করে সে পরিতৃপ্ত মনে ঘুমাতে গিয়েছিল। অপূর্বের মনে ভরসা ছিল সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তাই রাত্রে তার শান্তির ঘুমে হয়তো কোনোভাবে ব্যাঘাত ঘটবে না। কিন্তু সেই রাতেই পুলিশের লোক 3 বার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করেছিল। ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম, ধাম, ঠিকানা বারবার জানতে চেয়েছিল। সেই রাত্রে ট্রেনের মধ্যে তার শান্তির ঘুম হয়নি, অর্থাৎ অপূর্ব ট্রেনের মধ্যে যে সুন্দর শান্তির ঘুমের আশা করেছিল সেটাই ছিল অত্যন্ত ভ্রম বা ভুল। 3 নম্বর হচ্ছে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। উদ্ধৃত অংশটি কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। যে বিশেষ সন্ধ্যায় এক জব্বর খেলা দেখানোর জন্য হরিদা বিরাগীর ছদ্মবেশ ধরে জগদীশ বাবুর বাড়িতে উপস্থিত হয়েছিল, গল্পের মধ্যে উঠে এসেছে সেই সন্ধ্যার চমৎকার বর্ণনা। আগেও শহরের গায়ে চাঁদের আলো পড়েছে, কিন্তু উক্ত সন্ধ্যায় চাঁদ যেভাবে তার উজ্জ্বল স্নিগ্ধ জ্যোৎস্না নিয়ে হাজির হয়েছিল, চাঁদের এমন রূপ আগে কখনো দেখা যায়নি। উক্ত সন্ধ্যায় স্নিগ্ধ চাঁদের আলোয় শহরের পরিবেশ চতুর্দিক হয়ে উঠেছিল উজ্জ্বল আলোকময়। সে উজ্জ্বলতার মধ্যে ছিল এক মোহময় স্নিগ্ধ শান্তি। সন্ধ্যাকালীন পরিবেশে এরকম স্নিগ্ধ শান্ত প্রকৃতির অনুভূতি ছিল যা শহর মানুষদের কাছে বিরল। সেই সন্ধ্যায় ফুরফুরে বাতাস এই স্নিগ্ধ পরিবেশকে আরও মনোরম করে তুলেছিল, যা বাড়ির বাগানের গাছরায় হয়ে উঠেছিল ঝিরিঝিরি শব্দে কলরব মুখর। এভাবেই প্রকৃতির সমস্ত উপাদান মিলেমিশে উক্ত সন্ধ্যায় তৈরি হয়েছিল বড় চমৎকার এক সন্ধ্যার চেহারা। চিরিলা কুসুম দাম রুষে মহাবলী। মহাবলীকে তিনি রুষ্ট কেন? আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে উল্লেখিত মহাবলী হলেন ত্রিভুবন জয়ী বীরশ্রেষ্ঠ মেঘনাদ তথা রাবণপুত্র ইন্দ্রজিৎ। মেঘনাদ যখন প্রমোদ কাননে বিলাসকলায় মগ্ন, তখন দাইমা প্রপাসার ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী তার সম্মুখে হাজির হয়। দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানায়, বীরবাহু শ্রীরামচন্দ্রের হাতে নিহত। রামের সৈন্যরা লঙ্কাপুরী ঘিরে ফেলেছে। পিতা রাবণ যুদ্ধে যেতে প্রস্তুত হচ্ছেন। যে রামচন্দ্রকে গত সন্ধ্যায় হত্যা করে এসেছে তার দ্বারা ভাইয়ের মৃত্যু। দেবীর মুখে এই অদ্ভুত বার্তা শুনে ইন্দ্রজিৎ চমকে ওঠে। শত্রু সৈন্য লঙ্কা ঘিরে ফেলেছে, সে বীরশ্রেষ্ঠ হয়ে নারীদের সাথে বিলাসকলায় রত। এটা ভেবে ইন্দ্রজিতের মনে ধিক্কার বোধ জন্মায়। সে নিজের এই কাপুরুষোচিত আচরণের জন্য অত্যন্ত রুষ্ট, ক্রোধান্বিত হয়ে ওঠে। অত্যন্ত ক্রোধে ইন্দ্রজিৎ তার অঙ্গের সমস্ত সাজসজ্জা ছুঁড়ে ফেলে দেয়। প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। কে আসছেন? তার হাসির কারণ বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশ কবি মহাকালরূপী অত্যন্ত শক্তিশালী একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের আশার কথা উল্লেখ করেছেন। ইংরেজ কবলিত পরাধীন ভারতবর্ষীয় কবি লক্ষ্য করেছিলেন চারদিকে অসুন্দরের দাপাদাপি। তিনি দেখেছিলেন মানুষের জীবন থেকে এই অসুন্দর মোচনে প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের কর্মপ্রয়াস ব্যর্থ। উঠে আসছে একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামী যারা মহাকাল শিবের মতো ক্ষমতাশীল। কবি অনুভব করেছিলেন চারিদিকে এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের আগমন বার্তা ধ্বনিত। তারাই পারবে এই অবক্ষয়িত সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়তে। তারা ঝড়ের মতো অসুন্দরের বিনাশ করে আনন্দময় চিরসুন্দরের প্রতিষ্ঠা করবে। তাই কবি ওই ধ্বংসকারী নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের বিধ্বংসী রূপের মধ্যে লক্ষ্য করেছেন, আনন্দ অনুভব করেছেন। ধ্বংস মানে নতুন সৃষ্টি। তাই নতুন সমাজ গঠনের জন্যই ওই বিধ্বংসীদের মুখে ফুটে উঠেছে মধুর হাসি। এই হাসির মধ্যে লুকিয়ে আছে সমাজে সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠার মধুর বার্তা। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে? উদ্ধৃত অংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে উল্লেখিত মন্তব্যের বক্তা অপূর্বের বন্ধুপ্রতিম সহকর্মী রামদাস তলোয়ারকর। একদিন টিফিনের সময় অপূর্ব তার সহকর্মী বন্ধু রামদাস তলোয়ারকরকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার নামে পুলিশের চরম আহাম্মকির এক গল্প শোনায়। সেই গল্পে উঠে আসে বিরাট মাপের পলিটিক্যাল সাসপেক্টকে ধরতে
গিরিশ মহাপাত্রের মতো নিরীহ সাধারণ মানুষকে ধরে উৎপীড়ন করে পুলিশের চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয়। অপূর্ব জানায় এই পুলিশরা তার নিজের আত্মীয় তথা বাংলার পুলিশ, তাই তাদের এই আহাম্মকের মতো কাণ্ডকারবার অত্যন্ত লজ্জাদায়ক। এই আহাম্মক পুলিশেরা অত্যন্ত আপনজন হলেও যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব, সেই স্বাধীনতা সংগ্রামী তার কাছে অনেক বেশি আপন। কারণ যে মানুষটি তার সর্বশক্তি উজাড় করে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য উদ্গ্রীব সচেষ্ট, অপূর্বের কাছে তার সম্মান সবথেকে বেশি। অন্যদিকে ইংরেজদের চাটুকারিতা করে যে দেশজ পুলিশরা এই স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করতে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করতে বদ্ধপরিকর, তারা যত আপনই হোক না কেন অপূর্ব তাদেরকে সমর্থন করে না। অপূর্বের মুখ থেকে এই কথার প্রসঙ্গ ধরেই রামদাস আলোচ্য উক্তিটি করে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, অর্থাৎ ইংরেজ শাসকদের কাছে রাজদ্রোহকে রাজদ্রোহীর অপরাধের সমান অপরাধ বলে বিবেচিত হতে পারে, অপূর্বের জীবনে দুঃখ ঘনিয়ে আসতে পারে। 4 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এজন্য চরিত্র চাই, গোয়া রোগ চাই। কীর্তি সিংহ কীভাবে খুনির চরিত্র এবং গোয়া রো তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক মতি নন্দী রচিত খুনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়ে খুনির ভারত সেরা ছাত্র হয়ে ওঠার পিছনে প্রধান কাণ্ডারি ছিলেন শিক্ষক কীর্তি সিংহ। চরিত্র নির্মাণ থেকে শুরু করে মনোবল নির্মাণ পর্যন্ত খুনির জীবনের সর্বস্তরে কীর্তি সিংহের অবদান ছিল অবিস্মরণীয়। খুনির চরিত্র গঠনে গিরিশচন্দ্রের ভূমিকা। গঙ্গার ঘাটে খুনিকে দেখা মাত্রই কোচ কীর্তি সিংহের চোখে এক নতুন প্রতিভা ধরা পড়েছিল। তারপর আলাপ হতেই কীর্তিশ বুঝেছিল এর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু অভাবের তাড়নায় নেই শৃঙ্খলাবোধ। তাই কীর্তিশ আকাশ থেকে আগুন ঝরলেও খুনির চলা যাতে না থামে তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল খুনির চরিত্রে শৃঙ্খলা আনতে। প্রথমে কঠোর অনুশীলনের ব্যবস্থা করে খুনির জন্য সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত একটা ছকে বেঁধেছিলেন খুনির 27 শেখার সময়কে। প্রতিভা ধরা পড়েছিল। ডিম, কলা, রুটি প্রভৃতি খাবারের লোভ দেখিয়ে খুনিকে ঘন্টার পর ঘন্টা অমানসিক পরিশ্রম করিয়েছিলেন কীর্তিশ। জানতেন খাবারের লোভ দেখিয়ে পরিশ্রম করানো এবং তা না দেওয়ায় অন্যায়, কিন্তু সময় আর যন্ত্রণা এই দুটোর মূল্য শেখানোর জন্য এই ব্যবস্থা তিনি করেছিলেন। কীর্তিশ পিতৃস্নেহ পিতৃশাসন দুই প্রদান করেছিলেন খুনিকে। পরিশ্রমে ক্লান্ত খুনি ঘুমিয়ে গেলে তিনি পিতার মতোই স্নেহ দিতেন, আবার সাঁতার শেখার সময় অমনোযোগিতার লক্ষ্য করলে তিনি কঠোর শাসন করতেন। অভিভাবকের মতোই কীর্তিশ খুনির থাকা খাওয়া কাজের ব্যবস্থা করেছিলেন, যাতে সে দুবেলা খেতে পারে, স্বপ্নকে আরও সুষ্ঠু করতে পারে। গোয়ারোগ নির্মাণে কীর্তিশের অবদান। কীর্তিশ লক্ষ্য করেছিলেন খুনির প্রতিভা আছে, স্বপ্ন আছে, কিন্তু নেই জেদ। তাই বিভিন্ন উপায়ে কীর্তিশ খুনির মনে আগুন জ্বেলেছিলেন, যাতে যে কোনো বাধা অতিক্রম করে কোনো কিছুকে পাওয়ার তীব্র জেদ তৈরি হয়। কীর্তিশ দারিদ্রতার কাছে পদে পদে হেরে যাওয়ার আক্রোশ খুনিকে বুকের মধ্যে পুষে রাখার কথা শুনিয়েছিলেন। কীর্তিশ বারবার খুনির সামনে অন্যান্য সাঁতারুর তুলনা রেখেছিলেন, যাতে অপরকে হারানোর একটা জেদ তৈরি করে খুনির মনে। খুনির জীবনে পাওয়া অপমানগুলিকে কীর্তিশ বারবার তাকে মনে পড়িয়ে দিয়েছিলেন। হিয়া আমি এর অপমানকে সামনে রেখে খুনিকে শিখিয়েছিলেন সমস্ত বঞ্চনা যন্ত্রণাকে হারিয়ে দেওয়ার মন্ত্র। খুনির জীবনের প্রত্যেকটা বঞ্চনা প্রতি পদে পদে কীর্তিশ একে একটা প্রতিশোধের মতো সামনে তুলে ধরেছিলেন, যাতে তার মনে প্রতিশোধের একটা আগুন তৈরি হয়। এভাবে কীর্তি সিংহের দেখানো পথেই খুনির অগোচালো প্রতিভা সুষ্ঠু চারিত্রিক দৃঢ়তার সাথে অসম্ভব এক জেদের মধ্যে দিয়ে সর্বসেরা হয়ে উঠেছিল। খিদ্দা, এবার আমরা কী খাবো? উদ্ধৃতিটির আলোকে খুনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উদ্ধৃতাংশটি কথা সাহিত্যিক মতি নন্দী রচিত খুনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। খুনির জীবনযাত্রা। উপন্যাসের শুরুতেই বারুণীর আম কুড়ানোর মধ্য দিয়ে আমরা খুনির দারিদ্র্যপীড়িত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগের দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে খিদা, এবার আমরা কি খাবো? খুনির এই নিদারুণ আর্তনাদের মধ্যে দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে খুনির জীবনযাত্রার উপাখ্যান। জানা যায় খুনিদের 7 ভাই বোনের এক বিরাট সংসার, সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা নিত্যসঙ্গী। বাবা যক্ষায় মারা যাওয়ার পর খুনির বড় দাদা কমল সংসারের দায়িত্ব ধরেছিল। হঠাৎ করে তারও মৃত্যু হলে খুনিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন। তাদের নেই কোনো প্রকার খাদ্যের সংস্থান। রোজকার দুবেলা খাওয়া খুনিদের হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এইটুকু তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার উপাদান। তাদের জীবনযাত্রার মধ্যেও আছে নিদারুণ অভাবের ছাপ। বস্তির মধ্যে তকতকে নর্দমার পাশে খুনিদের ঘর। সেই ঘরে আছে একটিমাত্র তক্তাপোষ, চিটে কয়েকটা বালিশ। একটি ঘরেই থাকা খাওয়া সংসারের যাবতীয় কাজকর্ম। প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল খুনিদের জীবনের চূড়ান্ত বাধা। এই বাধাই খুনির দাদা কমলের সাঁতারু স্বপ্নকে অকালি পঙ্গ করে দিয়েছিল। খুনির বাকি ভাই বোনের জীবনেও এভাবেই নেমে এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। এভাবে কীর্তি সিংহের কাছে খুনির চূড়ান্ত হাহাকারের মধ্য দিয়ে আশ্রয়হীন, খাদ্য সংস্থানহীন এক নিদারুণ দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।